স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে? পিছনের ক্লাস যতটা হয়েছে পড়াশোনা হয়ে গেছে নিজেদের? আর কেউ কোনো আনসার দিচ্ছ না যে? বচন যুক্তি তো আগের দিনে পড়িয়েছিলাম, আজকে দেখো বচনটা পড়াবো। হোয়াট ইজ প্রপোজিশন? আচ্ছা, অবধারণ কি বলো তো, এক কথায় বলো কেউ। অবধারণ হয়তো মনে নাই, মনে মনে যখন চিন্তা করব সেটা হচ্ছে অবধারণ, আর অবধারণটা যখন ভাষায় বলে ফেলবো তখন সেটা হচ্ছে বচন। তাহলে বচন হলো কি? ভাষায় ব্যক্ত অবধারণ। মনে মনে যেটা ভাবছি সেটা যখন আমরা বলে ফেললাম সেটা হয়ে গেল তোমার বচন। অবধারণ হলো এক প্রকারের ধারণা সংযোগ, মনে মনে যে চিন্তা বা ধারণা সেটাকে সংযোগ করলে যেটা হয় সেটা অবধারণ। দুটি ধারণাকে মনে মনে পরস্পরের সঙ্গে তুলনা করলে অথবা তাদেরকে সংযুক্ত করলে একটা অবধারণ গঠিত হয়। অবধারণটা কি হলো? ভাষায় যখন বলে দিলাম সেটা তখন হয়ে গেল বচন। উদাহরণ দিয়েছে দেখো এখানে, মানুষ, মরণশীলতা, এই দুটি পৃথক পৃথক ধারণা, তাই তো? মানুষ, মরণশীলতা। আর যদি বলা হয় যে পান্তা ভাত, লঙ্কা, পেঁয়াজ, এরকম করে আলাদা আলাদা বলছি, তাহলে এগুলো আলাদা আলাদা তো পৃথক পৃথক ধারণা। যখন আমরা বলবো যে পান্তা ভাতের সাথে লঙ্কা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাবো, তখন সেটা একটা সম্পূর্ণ একটা যুক্ত হয়ে গেল, যুক্ত হয়ে সেটা একটা অবধারণ গঠিত হয়ে গেল। আর অবধারণটা যখন ব্যক্ত করে হলো ভাষায় বলে ফেলবো তখন সেটা হয়ে যাবে বচন। দেখো এখানে কি বলেছে, দুটি পৃথক পৃথক ধারণা, মানুষ এবং মরণশীল, এদেরকে চিন্তায় সংযুক্ত করলে মরণশীল মানুষ, যখন চিন্তাতে নিয়ে আসছে তখন কি হলো? মরণশীল মানুষ, এরকম একটা ধারণা তৈরি হয়ে গেল। আর এইরূপ ধারণা সংযুক্তিকরণ হলো অবধারণ প্রক্রিয়া। মানে এই যে করার প্রক্রিয়াটা সেটা অবধারণের প্রক্রিয়া, আর মনে মনে চিন্তা করাটা অবধারণ। তাহলে অবধারণের সাথে বচনের পার্থক্য কি, অবধারণের সাথে বচনের মানে সিমিলারিটি কি, এই সবগুলো দেখবো। অব্যক্ত ধারণা সংযোগের সাথে ব্যক্ত ধারণা সংযোগের পার্থক্য, তাই তো? দেখো বচন মানে কি বললাম? ব্যক্ত ধারণা সংযোগ, মানে যেটা মুখে বলে ফেলছি, যেটা ভাষায় বলে ফেলছি সেটা হয়ে গেল তোমার বচন। আর অবধারণ হচ্ছে অব্যক্ত ধারণা সংযোগ। তার মানে বচনের সাথে অবধারণের পার্থক্যটা অ্যাকচুয়ালি সেটাই। অবধারণ অব্যক্ত চিন্তার মধ্যে নির্জয় অবস্থায় থাকে, আর ভাষায় ব্যক্ত হলে তখন সেটা হয়ে যায় বচন। একটা কথা ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে আর কি। তর্কশাস্ত্রের যুক্তি গঠনের উপাদান হিসেবে বচনই ব্যবহৃত হয়, অবধারণ নয়। তাহলে আমরা যদি বলা হয় আচ্ছা, তর্কশাস্ত্রে যে বচনটা হয়, বচনের মধ্যে তো আকারও থাকে আর উপাদানও থাকে না? তো আকার কি উপাদান কি ডিটেলসে পরে যাচ্ছি, বচনে আকার কোনটা উপাদান কোনটা। তাহলে তর্কশাস্ত্রে যুক্তি গঠনের উপাদান হিসাবে বচন, ধরো একটা যুক্তি অবরহ যুক্তি আমি বললাম, সকল মানুষ হয় মরণশীল, তো তাহলে এটা পি হয় কিউ করে দিলাম, শর্ট ফর্মটা লিখে দিলাম। হ্যাঁ, পি হয় কিউ, অতএব কিউ হয় আর, এরকম কিউ হয় পি, এরকম লম্বা লম্বা লিখবে। এটা যদিও ঠিক ফর্মটা হলো না, তো এরকম ভাবে যখন লিখবো তার মানে কি হলো, এটা এ বচন, এটা এ বচন, এখানে করতে পারি কোনো কোনো পি হয় আর, তাহলে এটা আই বচন। তাহলে এখানে কি হলো যে যুক্তি গঠনের উপাদান হিসেবে তাহলে বচন হচ্ছে, এটা একটা পুরো যুক্তি। যুক্তি গঠনের উপাদান কি? অনেকগুলো বচন লাগছে, বচনই ব্যবহৃত হয়, অবধারণ নয়। মনে মনে যেটা ভাবছি সেগুলো নিয়ে কি করে হবে? কে কখন কি ভাবছে কি করে জানবো? এখানে অনেক অনেক কিছু রয়েছে, ভাবতেই পারে নিজের মতো করে, তাদের ভাবনাটা তার বুঝতে পারবো না, তাই সেটাকে কিন্তু বচন বলবো না। তাহলে অবধারণ হলো ব্যক্তিগত বিষয়, যতক্ষণ মনে মনে চিন্তা করছে এটা ব্যক্তিগত বিষয়। এখন রবিন মনে করতে পারে ম্যাম নোটটা দিল না, আমাকে নোটটা না দিয়ে মিথ্যা কথা বলছে, কি অন্য কাউকে দিয়েছে বলছে, নাকি সত্যি দিয়েছে না দেয়নি, এরকম নিজের মতো করে এখন অনেক কিছু ভাবতে পারে। তাহলে ওগুলো সব অবধারণ, ঠিক আছে? এবারে বচন হলো কোনটা? সার্বজনীন। এবারে যদি আমি যে দেখিয়ে দিই, দেখো আমি নোটটা তোমাকে দিয়ে দিয়েছি, দেখিয়ে দিলাম, ভাষায় বলেও ফেললাম,
মুখে বলে ফেলছি ভাষায়, তখন সেটা হবে অবধারণ। সব থেকে বড় হচ্ছে ও যদি বলে দেয় এখনই যে না 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 আমি ওরকম ভাবছি না, আমি জানি আপনি পরে নেটটা দেবেন বা ভুলে গেছেন বা অন্য কাউকে দিয়ে দিয়েছেন, মুখে বলে ফেলছে, তখন কিন্তু সেটা হয়ে গেল বচন। এখানে প্রশ্ন আসতে পারে যে অবধারণ নয় বচনই হলো তর্কবিদ্যার আলোচ্য বিষয়। প্রশ্নটা আসতে পারে যে তর্কবিদ্যার আলোচ্য বিষয় অবধারণ না বচন। তখন আমরা লিখবো তর্কবিদ্যার আলোচ্য বিষয় অবধারণ নয় বচনই হলো আমাদের তর্কবিদ্যার আলোচ্য বিষয়। বচন আর বাক্যের মধ্যে পার্থক্য, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেকবার কোশ্চেনে এসেছে, বচন আর বাক্যের মধ্যে পার্থক্য। আচ্ছা, অনেকে আসতে চেয়েছে। বচন আর বাক্যের মধ্যে পার্থক্য দেখো, বচন এক প্রকারের বাক্য, কিন্তু যে কোনো বাক্যই বচন নয়। একটা প্রথমে বলে দিই, বচন মাত্রেই কিন্তু সেটা বাক্য হবে, আর সব বাক্য বচন নয়। এটা হচ্ছে বচন, এটা বাক্য। দেখো লিখছি, এ বচন মাত্রেই কিন্তু বাক্য, আর সব ধরনের বাক্য আবার বচন হবে না। মানে এভাবে বুঝো, মনে রাখা সুবিধার যদি ভুলে যাও কিনা, ব চ দন্ত ন, তিনটে না, এটা তিনটে অক্ষর ভাবে এরকম করে। এ হচ্ছে বড়, হ্যাঁ, এ দাদাগিরি করবে, এ হচ্ছে ছোট, এরকম করে ভাবো। তো বচন মানে কি, এ এ মানে এ বড়, তো বচনে অনেক বড় বাড়ি, এ চাইলে কিন্তু এগুলোকে ঢুকিয়ে নিতে পারে, মানে এরা বাক্য মাত্রে কিন্তু বচন। সরি দূর, উল্টো পাল্টা বলে দিচ্ছি, বচন মাত্রেই কিন্তু বাক্য, আর সব ধরনের বাক্যকে কিন্তু বচন বলতে পারবো না। দেখো উদাহরণ দেখাচ্ছি, শুধুমাত্র কোন, যদি প্রশ্ন আসে তাহলে কি, শুধুমাত্র ঘোষক বাক্য, যেগুলো ঘোষক বাক্যগুলোই শুধু বচন। বচন এক প্রকারের বাক্য, তাই তো, বচন মানে এক প্রকারের বাক্য, কিন্তু যে কোনো বাক্যই বচন নয়। বাক্য বিভিন্ন প্রকারের হয়, বাক্য যেমন সরল বাক্য হয়, সরল বাক্য হয়, ঘোষণামূলক হয়, জিজ্ঞাসা সূচক হয়। বলা হয় না, তুমি কি কাল ওইখানেতে গিয়েছিলে, তুমি কি শপিং করেছো, তুমি কি কান্তের বুকটা কিনেছো, এরকম প্রশ্ন আছে। এরকম রূপক হয়, যে এটা করা হোক, এই টাইমে ক্লাস নেওয়া হোক। মানে দেখবে অনেক সময় ধরো তোমার কারো প্রবলেম হচ্ছে ক্লাস নেওয়ার জন্য, তখন বলবে ম্যাম এই টাইমে ক্লাস নেওয়া হোক। মানে তুমি না নির্দেশ দিচ্ছ, না ঘোষণা করছো, না জোর করে বলছো, মানে রূপক বাক্য বলে দিলে। না, এটা রূপক বাক্য বলা যাবে কি, ওটা রূপক বাক্য বলা যাবে না। রূপক বাক্য বলতে মানে সে যে আপেলের মতো গালগুলো, এই ধরনের কথাগুলো পড়ে রূপক, ওটাকে রূপক ব্যবহার করা বলে। তাহলে বাক্য বিভিন্ন টাইপের হয়, আমরা যেগুলো মুখে কথাগুলো বলি ওগুলোই তো বাক্য না, অনেকগুলো বচন পদ একসঙ্গে যুক্ত হয়ে বাক্য হচ্ছে। তাহলে বাক্য অনেক টাইপের হয়, কিন্তু কেবলমাত্র ঘোষক বাক্যই হলো বচন। তাহলে এদের মধ্যে সরল ঘোষকমূলক বাক্যই বচন হিসেবে গণ্য হতে পারে। গোপাল হয় সুবোধ বালক, মরণশীল মানুষ হয় মরণশীল, কাক হয় কালো, এই ধরনের এগুলো হচ্ছে ঘোষকমূলক বাক্য। তাহলে যে কোনো বচন সম্পর্কে বলা যেতে পারে। দেখো একটা কথা আমি বারবার বলি, এটা মনে রাখবে, যে বচন সবসময় সত্য মিথ্যা হয়। আর বলতো বাক্য কি হয়, এটা আগের ক্লাসে আমি অনেকবার বলেছি, বাক্য কি হয়, সত্য মিথ্যা না বৈধ অবৈধ? বাক্য বৈধ অবৈধ, আর বচন সত্য মিথ্যা। হ্যাঁ, তাহলে এবারে যদি প্রশ্ন করি যে আমি তো এখনই বললাম বচন মাত্রেই কিন্তু সব বচনই ঘোষকমূলক বাক্য, তাহলে বাক্য তো বৈধ অবৈধ হয়, তাহলে এই বচনগুলো তো ঘোষকমূলক বাক্যের আন্ডারে পড়ছে না। তাহলে প্রশ্ন আসতে পারে যে কোন প্রকারের বাক্য সত্য মিথ্যা, কোনো মানে যে কোনো প্রকারের বা কোনো প্রকার বাক্য কি রয়েছে যেটাকে সত্য মিথ্যা বলবো, তখন বলবে হ্যাঁ, অনলি ঘোষকমূলক যে বাক্য সেটাই সত্য মিথ্যা হয়। তার মানে কি, ঘোষকমূলক বাক্যগুলোই তো বচন। তাহলে বলা যেতে পারে সব ধরনের বাক্য সত্য মিথ্যা হয় না, সব ধরনের বাক্য বৈধ অবৈধ হয়, একমাত্র ঘোষকমূলক বাক্যই হলো সত্য মিথ্যা হয়। একমাত্র ঘোষকমূলক বাক্যই সত্য মিথ্যা হয়, কারণ একমাত্র ঘোষকমূলক বাক্যই হচ্ছে বচন।
বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এই লাইনটা নেটের কোশ্চেনে পাবে, সেটের কোশ্চেনে পাবে। তাহলে জিজ্ঞাসা সূচক, আবেগ সূচক ইত্যাদি বাক্য সম্পর্কে সত্য মিথ্যা বলা যাবে না। তাহলে যদি বলা হয় যে কোন শুধুমাত্র ঘোষকমূলক বাক্যই সত্য মিথ্যা হতে পারে, বাকি সব ধরনের বাক্য বৈধ অবৈধ হবে, তাই অন্য যে কোনো প্রকার বাক্যকে আমি সত্য বা মিথ্যা বলে গণ্য করতে পারবো না। তাহলে বাক্য 12টি ক্রিয়ার কাল দ্বারা রচিত হয়। তাহলে 12টা ক্রিয়ার কাল রয়েছে 12টা। তাহলে এখানে কাল যেটা, কাল তো বিভিন্ন প্রকারের হবে, কিন্তু বাক্যগুলো কিন্তু এতগুলো কালে বাক্য হবে। একমাত্র বচন হচ্ছে বর্তমান কালটাকে নেবে। ঠিক আছে, বাক্যের অনেক কাল রয়েছে, কিন্তু এইভাবে মনে রাখো যে বাক্য রয়েছে, বচন হলো একদম ভিআইপি পার্সন, বচন তার যেটা দরকার শুধু সেটা নেবে। বচন হলো সেটাই একমাত্র ঘোষকমূলক বাক্য। এরকম করে মনে রাখার জন্য টেকনিক ইয়ে করো যে বাক্য তুই যত প্রকারই হোক না কেন, তোদের সবাইকে আমি চুজ করব না। ঠিক আছে, বচন কাকে নিল? শুধুমাত্র ঘোষণামূলক বাক্য বা ঘোষকমূলক বাক্যকে চুজ করলো। ঠিক আছে, আর বচন এবারে বলছে বাক্যের অনেক ক্রিয়া রয়েছে, অনেক কাল আছে। তাহলে বচন কি করবে? শুধুমাত্র বর্তমান কালটাকে নেবে। দেখো সবসময় বচন কিন্তু হয়েছিল, হতে পারে, এরকম হয় কি? হয় না। দেখো বলা হয় মানুষ হয় মরণশীল, মানুষ নয় মরণশীল, কোনো কোনো হয়, কোনো কোনো নয়, মানে অল টাইম কিন্তু বর্তমানটাকে বোঝায়। তাই বলছে বচন শুধুমাত্র একটা কালের দ্বারাই প্রভাবিত হয়, সেটা হলো কি? বর্তমান কাল। তাহলে যেমন হওয়া বোঝায়, হওয়া ক্রিয়ার বর্তমান কাল হলো কি? টু বি ভার্ব হবে, এটা প্রেজেন্ট ফর্মটা হবে, বর্তমান ফর্মটা হবে। যেমন হয়, নয়, ইজ, অ্যাম, আর, ইংলিশে এটা ইজ নট, অ্যাম নট, আর নট ইত্যাদি দ্বারা কিন্তু বোঝায় বচনটাকে। এটাই রয়েছে পার্থক্য, হচ্ছে এটা পরের বার, অন্য কিছু নয়। এটা ইম্পর্টেন্ট। বাক্য একটি বিশেষ ভাষার অন্তর্গত, বচন কোনো ভাষার অন্তর্গত নয়। আচ্ছা, যদি বলা হয় যে আই এম মুন্না খাতুন, ঠিক আছে, এটা কি বচন হবে? আনসার করো, কথা বলো, সারা দিচ্ছ না কেন গো? আছো তো তোমরা না? হ্যাঁ, নেটের প্রবলেম হচ্ছে নাকি? হ্যাঁ বলো। আরে বলো না। হ্যাঁ, আমি মানে কি বচন হবে? এ বচন হবে। তাহলে এটা যদি মানে আমি হয় মুন্না খাতুন, এবারে আমি যদি বলি শুধুমাত্র আমি মুন্না খাতুন, তাহলে এটা কি বচন হবে? বাংলায় বলবো আমি এখন, তাহলে ওটা এ বচন হচ্ছে। এবারে হিন্দিতে কি বলবো? मैं हूँ মুন্না খাতুন, তাহলে হিন্দিতেও বলতে পারি আমি, তাহলে সেটাও মুন্না খাতুন হবে। আমি যতগুলো ভাষা মানে যে যতগুলো ভাষায় কথা বলুক না কেন সবাই বলতে পারে, তাহলে সেটা কিন্তু এ বচনই হচ্ছে, তাই তো? এবারে বলতে চাইছে, হ্যাঁ, তাহলে এখানে বলতে চাইছে যে জন মেরিকে ভালোবাসে, জন লাভস মেরি। এই দুটো দেখো, একবার বাংলায় বলছে, আবার ইংরেজি বলছে, দুটোই কিন্তু এ বচন। তাহলে বচনটা একটাই থাকছে, বাক্য দুটি আলাদা আলাদা হয়ে যাচ্ছে। দেখো প্রথমটা হচ্ছে, যদি বলি আমি মুন্না খাতুন, এটা বাংলা বাক্যের কথা বলছি আমি। যখন আমি বললাম আই এম মুন্না খাতুন, আমি ইংরেজি বাক্যের কথা বলছি। তাহলে এরকম করে যখন বাক্যগুলো আলাদা হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের ভাষাটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। দেখো বাক্য দুটি আলাদা আলাদা হচ্ছে, একটি বাংলা হচ্ছে, একটা কিন্তু অন্য হচ্ছে। তাই বলছে ভাষাতে বচন চেঞ্জ হয় না, ভাষার ক্ষেত্রে কিন্তু বাক্যটা চেঞ্জ হয়ে যায়। বোঝা গেল? ভাষা পরিবর্তন হলে বচন সবসময় সেম থাকবে, কিন্তু ভাষাটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে বাক্যটা আলাদা আলাদা ভাষা হয়ে যাবে। বোঝা গেল? ক্লিয়ার হলে হ্যাঁ বলে দাও, আমি নেক্সট যাব। বচন হলো কোনো না কোনো ভাষায় ব্যক্ত সরল ঘোষণামূলক বাক্য। তাহলে ভাষায় ব্যক্ত অবশ্যই বচনটা। তাহলে বচন হলো কোনো না কোনো, যে কোনো ভাষা হতে পারে, ভাষায় ব্যক্ত এই প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু মনে রাখবে, ব্যক্ত সরল, এটা কিন্তু জটিল না। দেখো সরল ঘোষণামূলক বাক্য যা ভাষান্তরের ফলে আলাদা আলাদা হয়ে যায় না। তার মানে বচন ভাষার চেঞ্জ হলেও আলাদা আলাদা হয় না, বাক্য যদি ভাষার চেঞ্জ হয় তাহলে আলাদা আলাদা হয়ে যায়। এবারে বচনের আকারটা দেখো, আমরা কিন্তু জানি বচনের আকারও হয় উপাদানও হয়, তাই তো?
দেখো, তর্কবিদ্যাসম্মত বিশ্লেষণ অনুযায়ী বচনে দুটি মূল দিক বা দুটি মূল সত্তা আছে। একটা হলো কি আকার, যেটা ফর্ম, আর অপরটা হলো ম্যাটার মানে উপাদান। এখানে দেখো কোনটা আকার বলবো কোনটা উপাদান বলবো। বচনের আকার হলো বচনের অপরিবর্তনীয় সত্তা। আকার কি কোনোদিনও চেঞ্জ হয়? আকার চেঞ্জ হবে না, এটা হচ্ছে অপরিবর্তনীয় সত্তা। আর উপাদান হলো পরিবর্তনীয় সত্তা। দেখো এখানে আকারটা হলো সকল হয়, সকল নয়, কোনো কোনো হয়, কোনো কোনো নয়, তাই তো? সকল হয় এটা এ বচন, সকল নয় মানে সরি কোনো নয় এটা হচ্ছে ই বচন, কোনো কোনো হয় আয় বচন, কোনো কোনো নয় ও বচন। তাহলে এটা কিন্তু আকার, এটার পরিবর্তন হয় না। কিন্তু আমি এই যে এই মাঝের অংশগুলোতে এই উদ্দেশ্য বাক্য, এটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য, কি বলে জানো এই দুটোকে? আচ্ছা এখানে যেগুলো দেবো সেগুলো কি নাম বলো তো? উদ্দেশ্য বিধেয়। হ্যাঁ, উদ্দেশ্য বিধেয়। উদ্দেশ্য বিধেয়। হ্যাঁ, এই উদ্দেশ্যটার বিধেয়টা এগুলো হলো উপাদান, এগুলো চেঞ্জ হয়, তাই তো? এগুলো চেঞ্জ হবে তো। আমি সকল হয় জায়গায় সকল মানুষ হয় মরণশীল লিখতে পারি, সকল কাক হয় কালো লিখতে পারি, সকল ফিলোসফার হয় বুদ্ধিমান লিখতে পারি। এটা চেঞ্জ হচ্ছে, তাহলে উপাদানটা চেঞ্জ হয়। তাহলে যদি বলা হয় একটা বচনের উপাদান কোনগুলো, তাহলে বলবো সেটা হচ্ছে উদ্দেশ্য বাক্য এবং বিধেয় বাক্য। সরি, বাক্য বলবো না, বচন, এই পদ হবে উদ্দেশ্য পদ, এবং এগুলো পদ তো এক একটা, বাক্য বলে ফেলবো না কিন্তু। তাহলে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ হলো কোনো বচনের উপাদান। আর আকারটা হলো কি? এটা আকার, চারটা বচনে চারটা আকার। এগুলো ভিতরে পড়ছি না, আমি যেগুলো মুখে বলছি এগুলো এখানে লেখা আছে, নিজেরা পড়ে নেবে। তাহলে অবরহ যুক্তির উপাদান হিসাবে দুই প্রকারের বচন ব্যবহৃত হয়। আচ্ছা বলি যে প্রথমে এখন যে ইন্ট্রোডাকশন, এখন যে ক্লাসটা করাচ্ছি না, আর একদিন হয়তো লাগবে, এটা হচ্ছে ফুল গোটা লজিকের একটা মোটামুটি উপর থেকে ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? এটা হচ্ছে তোমরা চাইলে নোটটা পড়ে নিতেও পারো। আর যদি ডিটেলসে পড়তে টাইম নষ্ট হয়ে যায় মনে হয়, স্পিড বাড়িয়ে ভিডিওটা 2-3 বার দেখে নেবে, কথাগুলো কানে শুনবে, মানে এখান থেকে কিন্তু কোশ্চেন পাবে, এটা মাস্ট বি। আমি আমার স্কুলের এক্সামেতেও পেয়েছি, নেটেতেও পেয়েছি, সেটাতেও পেয়েছি, সব জায়গাতে কিন্তু কোশ্চেন পাবে। আর এটা এই জায়গাটা ক্লিয়ার না থাকলে পরের জায়গাগুলো বুঝতেও অসুবিধা হবে। অর্থাৎ সবাই জানো লজিক এমএ করেছো মানে সবাই একটা মোটামুটি লজিক জানো, কিন্তু ভুলে গেছি, এটা হচ্ছে বড় কথা, একবার ইয়াদ করে নেওয়া। অতএব 2-3 বার শুনে নিলেও হয়ে যাবে। তাহলে এখানে দেখো, অবরহ যুক্তির উপাদান হিসেবে দুই প্রকারের বচন ব্যবহৃত হয়। একটা সরল বচন, একটা জটিল বচন। একটা সরল বচন, একটা জটিল বচনের উদাহরণ দাও তো। এটা কিন্তু নেটের জেনারেল পেপারে কোশ্চেন এখানটা আছে। লজিকটা কিন্তু সাথে সাথে জেনারেল পেপারের নেটের লজিক্যাল ইয়েটা যেটা ইউনিটটা রয়েছে না, লজিক্যাল পজিটিভিজম না কি জানো, পজিটিভিজম বলছি, আমাদের পার্টটার কি নাম বলো না নেটেতে, লজিকের পার্টটা লজিক্যাল রিজনিংটাও কিন্তু মোটামুটি 90% কভার হয়ে যাবে এই লজিকটা খতম হওয়ার সাথে সাথে। আচ্ছা সরল বচন একটা জটিল বচনের উদাহরণ দাও। রাম হয় ভালো ছেলে। এটা কি সরল না জটিল? এটা সরল। আর জটিল? রাম আসবে অথবা শ্যাম আসবে, এটা হলো জটিল। একদম। তাহলে এই যে সরল বলতে একদম একটা উদ্দেশ্য পদ এবং একটা বিধেয় পদ থাকবে, এবং একটা নর্মাল যেটা বচন এই চারটা বচন আয়ও বলি না আমরা নর্মালি, ওগুলো হচ্ছে সরল বচন। জটিল বচন হচ্ছে কি, ওই যে যুক্তগুলো ছিল না, যদি তবে ইমপ্লাইজ দিয়ে যেটা হবে পি ইমপ্লাইজ কিউ, যদি তুমি আসো তাহলে আমি তোমার বাড়িতে যাব, ঠিক আছে? আমার বোনজি বলে যে তুমি আমাদের ঘরে আসছো না, আমি তোমাদের ঘর যাবো না, যদি তুমি আসো তাহলে আমি তোমার সঙ্গে তোমাদের ঘর যাবো। তাহলে এটা হচ্ছে তোমার প্রাকল্পিক বচন, এটা জটিল বচনের আন্ডারে পড়ছে। আচ্ছা এরপর হচ্ছে আমি মিষ্টি খাবো অথবা সিঙ্গারা খাবো, ঠিক আছে? এটা অথবা যখন থাকবে তখন সেটা হচ্ছে তোমার জটিল বচন হয়ে যাচ্ছে। ডট দিয়ে হবে জটিল বচন হবে, নেগেশন থাকবে যেটা, সেগুলো জটিল বচন হবে। বোঝা গেল পার্থক্যটা? একটা সরল নিরপেক্ষ বচনের পরিবর্তনীয় উপাদান হলো, তাহলে কি হলো? আকারটা কি হলো? আকারটা অপরিবর্তনীয়, লিখেছিলাম না? কোথায় লিখলাম? এখানে কোথাও একটা ছিল, যেখানে লেখা আছে দেখবে, নোটে লেখা আছে, কালার চেঞ্জ করে অবশ্য। তাহলে সরল নিরপেক্ষ বচনে কি হয়, যেটা অপরিবর্তনীয় সেটা হচ্ছে অপরিবর্তনীয়টা হবে আকার, আর উপাদানটা অল টাইম হবে পরিবর্তনীয়। তাহলে সরল নিরপেক্ষ বচনের পরিবর্তনীয় উপাদান হলো কি, বচনের অন্তর্গত দুটি পদ, এটা কিন্তু বাক্য বা বচন বলে দেবে না, দুটি পদ। এটা কোশ্চেন আসতে পারে যে পদ না বাক্য, এটা লিখে দিল দিয়ে অপশন দিয়ে দিল এতগুলো, তখন লিখতে হবে পদ।
একটা উদ্দেশ্যবোধ আমরা সব জানি, কিন্তু ভুলবশত ভুল করে ফেলি অনেক। এগুলো ভুল করা যাবে না এই কোশ্চেনতে। ভুল জটিল থাকবে যেগুলো, সেগুলোই ভুল করব। কম্পিটিশন শেখানো হবে। যেগুলো সরল কোশ্চেন, মানে একদম সহজ কোশ্চেনে সবাইকে, যতগুলো সহজ কোশ্চেন সেখানে 100-এ আমাকে ঠিক করতে হবে। আর জটিল যেগুলো সিলেবাসের বাইরে জটিল করে দেবে, ঘুরিয়ে দেবে, সেখানে কম্পিটিশনটা হোক। কম্পিটিশনটাই সহজ কোশ্চেনে যেন না হয়। তাহলে এগুলো ভুল করেও ভুল করা যাবে না। তাহলে এখানে হচ্ছে একটা উদ্দেশ্যবোধ, একটা বিধেয়বোধ। তাহলে সরল নিরপেক্ষ বচনে অপরিবর্তনীয় অংশকে বলা হয় উপাদান। উপাদান দুটো কি কি? সেটা হচ্ছে দুটো পদ। এই দুটো পদ কি? একটা উদ্দেশ্যবোধ, একটা বিধেয়পদ। এখানে ডিটেলসে আছে, এগুলো তোমরা দর্শনের স্টুডেন্ট, অতএব এগুলো ডিটেলসে বলতে পারবো না। যারা মানে অন্য সাবজেক্টের জেনারেল পেপার পড়ায় তাদেরকে ডিটেলস এগুলো পড়াবো। আমি তোমাদেরকে আর এগুলো বলছি না, এগুলো সবাই সব জানো। প্রবলেম আছে কোথায় কিছু? এগুলো এখানে যেটা আছে ডিটেলস আমি নিচে লিখে দিয়েছি। কারো প্রবলেম থাকলে বলে একবার ফটাফট বলে দেবো। নাই কারো প্রবলেম? দেখো নিচে দেখ বচন, এটা জটিল বচন, যুক্ত বচন, জটিল বচন এবং দিয়ে থাকবে, যেটা ডট দিয়ে থাকবে, যেটা বৈকল্পিক বচন, প্রাকল্পিক বচন, দ্বিপ্রাকল্পিক বচন মানে ট্রিপল বার যেটা থাকবে, ওগুলো সব যুক্ত বচন। আর এখানে দেখো অবরোহ যুক্তির আকার, এবং এটা হচ্ছে ডিডাকটিভ। অবরোহ মানে ডিডাকটিভ, আগেই বলেছিলাম। এই যে যুক্তিটা, তার আকার কি? আকারও আছে, এর আবার আকারও আছে, উপাদানও আছে। তাহলে আকারগুলো কি, উপাদানগুলো কি? দেখো বচনের ন্যায় মানে উপরে আগে পড়লাম না, বচনের ন্যায় অবরোহ যুক্তিরও দুটি মূল দিক বা দুটি মূল সত্তা আছে। তাহলে যুক্তিরও দুটো সত্তা, একটা আকার, অপরটা উপাদান। তাহলে যুক্তির উপাদান কি দেখবো? বচনের উপাদান কি দেখলাম? দুটো পদ যেটা পরিবর্তনীয়, আর একটা কি থাকে? আকার, যেটা অপরিবর্তনীয়। এবারে যুক্তির ক্ষেত্রে কি দেখবো? যুক্তির উপাদান কি, যুক্তির আকার কি? বলছে একাধিক বচন সহযোগে একটি অবরোহ যুক্তি গঠিত হয়। তাহলে ওখানে কি ছিল? দুটো পদ নিয়ে একটা নিরপেক্ষ বচন গঠিত হয়, তার জন্য পদগুলো ছিল উপাদান। আর এখানে যুক্তি বলেছে, যুক্তি মানে এই এ বচন, ই বচন, আই বচন এরকম নিয়ে, অতএব যে আই বচন, তিনটে বচন নিয়ে তো একটা যুক্তি গঠিত হয়। তাহলে যুক্তির উপাদান কি হবে বলো? পদ হবে না বচন হবে? যুক্তির উপাদান বচন ম্যাম। একদম, যুক্তির উপাদান হলো বচন। এগুলো কিন্তু খুব সহজ জিনিস, কিন্তু খুব সহজে ভুলও হয়ে যায়, মাথায় রাখতে হবে। যুক্তির অন্তর্গত ওই বচনগুলি হলো যুক্তির উপাদান। যেহেতু ওগুলো নিয়ে গঠিত হচ্ছে, উপাদান মানে যেগুলো নিয়ে গঠিত হয় সেটাই তো। তাহলে একটু ঠান্ডা মাথায় ভাবলেই কিন্তু অটোমেটিক আমরা আনসারটা দিতে পারবো, পড়া না থাকলেও। তাহলে যে কায়দায় বা যে নিয়মে ওই বচনগুলি সংশ্লিষ্ট হয়ে, মানে যুক্ত হয়ে যুক্তিটা গঠন হয়, সেই কায়দাটাকে বা সেই নিয়মটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় যুক্তির আকার। তাহলে যুক্তির আকার অপরিবর্তনীয়, ঠিক আছে, বচনের নাই। আর যুক্তির উপাদান হলো পরিবর্তনীয়। এখানে ডিটেলসে যেটা বললাম সেটাই উদাহরণ দিয়ে দেওয়া আছে, পড়ে নেবে। এখানে যুক্তি কিরকম দিয়েছে দেখো, যুক্তি আর যুক্তির এটা হচ্ছে তোমার আকার। তাহলে সকল উপাসক হবে, এটা সকল উপাসনা হলো পবিত্র স্থান। হ্যাঁ, উপাসনা স্থল হবে, সকল উপাসনা স্থল হলো পবিত্র স্থান, ঠিক আছে। এটা সকল, যেমন এ বচন আমরা ফর্মটা জানি, এগুলো সবাই জানা আছে না? মনে আছে তো সবার? কি থাকলে কি হয়? সকল এম হয় পি, এর নিচে থেকে করতে হয় অ্যাকচুয়ালি ফর্মটা, এসপি দিয়ে স্টার্ট করতে হয় এরকম ভাবে। ধরো এটা রয়েছে, তো এটাকে যদি আমি আকারে নিয়ে আসবো, এটা উপাদানে থাকে, কোশ্চেনে থাকে কিন্তু এরকম আকার থেকে আকার করা আর কি, মানে এরকম বচনগুলো দেওয়া থাকবে, যুক্তিটা দেওয়া থাকবে, এটাকে ভেঙে ভেঙে আমাদেরকে আকারে আনতে হবে। তাহলে এখানে হচ্ছে অতএব সকল মহাবিদ্যালয় হয় পবিত্র স্থান। তাহলে এটা সাবজেক্ট যদি ধরি, এটাকে প্রেডিকেট যদি ধরি, তাহলে এখানে হবে অতএব সকল, এটা সকল যেহেতু এ বচন হবে, সকল এস হয় পি, ঠিক আছে। এরপর হচ্ছে মহাবিদ্যালয় হলো উপাসনা গৃহ। তাহলে এখানে মহাবিদ্যালয়টাকে আমি কি ধরেছিলাম? এস ধরেছিলাম, এটাকে পি ধরেছিলাম। তাহলে যেহেতু এটাকে এস ধরেছি মহাবিদ্যালয়, তাহলে এই মহাবিদ্যালয়টাকেও আমি এস ধরবো। তাহলে এখানে দেখো সকল এস হয় এম, তাহলে উপাসনা স্থল এখানে পি ধরেছিলাম, তার জন্য এটাকেও কিন্তু এখানে পি ধরবো। তাহলে এই মহাবিদ্যালয়টা এস হলো, এটা এস হলো, এটা এস ধরেছিলাম, এসপি দিয়ে করতে হয়। আর যেটা পড়ে রইলো সেটা এম বাক্য, মানে মিডিল, এটা মিডিল। তাহলে এখানে এস পেয়ে গেলাম, যেহেতু এখানে মহাবিদ্যালয় এস আছে, তার জন্য সকল মহাবিদ্যালয় মানে সকল এস হয় উপাসনা গৃহ, মানে এম।
এখানে দেখো সকল উপাসনা হলো, তাহলে এখানে এম ধরেছিলাম, তাহলে এখানটাও এম হলো, তাহলে সকল এম হয় পি, পি মানে পবিত্র স্থান, পবিত্র স্থান মানে এখানে কি ধরেছিলাম, পি ধরেছিলাম। বোঝা গেল আকারটা কিভাবে করতে হয়, হয়তো ভুলে গেছিল, মনে করিয়ে দিলাম। ঠিক আছে, আজকে এখানেই থামিয়ে দিলাম, ক্লাস আর লম্বা চওড়া করতে চাই না। এখানটায় আর একদিন দেখিয়ে দেবো, বিশেষ কিছু নাই, দিয়ে তারপর আমরা ডিটেলসে ক্লাসে ঢুকে যাব। একদিন একদিন করে একটা একটা করে তখন ডিটেলসে পড়বো। প্রাকল্পিক যুক্তিটা ডিটেলসে ওখানে পড়তে হবে, বৈকল্পিক যুক্তি, তারপরে তোমার বৈধতা অবৈধতা কিভাবে নির্ণয় করা যায়, ভেন ডায়াগ্রামের রুলগুলো, ওখানে প্রচুর রয়েছে, যেখানে আরো প্রচুর কোশ্চেন হয়, তবে এখান থেকেও কোশ্চেন আসবে, মাথায় রাখবে। আচ্ছা, কারো কোনো ডাউট, কোনো কোশ্চেন থাকলে বলো। কারো কোনো কিছু বলার আছে? কারো কিছু বলার আছে? নাই? ঠিক আছে, তাহলে বেরিয়ে যাচ্ছে। হ্যালো ম্যাম, হ্যাঁ বলো। বলছি যে বিহার স্টেট যে পরীক্ষা হয় হ্যাঁ, সেখানে ম্যাক্সিমাম কোন গ্রুপ থেকে কোশ্চেন হয় একটু বললে? আচ্ছা, এই স্টেটের জন্য বলছো? হ্যাঁ, এই স্টেটের জন্য দেখো দুটো পার্টে পরীক্ষা দিতে হবে। এক হচ্ছে 100 নম্বরের সাবজেক্ট আর 50 নম্বরের। বাকিরা মিউট করে দাও, নাহলে আওয়াজটা গন্ডগোল হচ্ছে। 100 নম্বরের সাবজেক্ট আর 50 নম্বরের হবে তোমার টিচিং অ্যাপটিটিউডের উপর। ঠিক আছে, তো এবারে 100 নম্বরে যদি বলো কোথা থেকে প্রশ্ন হয়, তো ওদের কিন্তু স্টেটের সিলেবাস দিয়ে দিয়েছে, এই সিলেবাস ধরে আমি এখন পড়াচ্ছি। সিলেবাসটা তুমি দেখেছো না দেখোনি বলো, তাহলে দেখিয়ে দিচ্ছি আমি এখন। দেখেছি syllabus দেখেছো? আছে। তাহলে ওই সিলেবাস থেকেই কোশ্চেন তুমি পেয়ে যাবে স্টেটে। এবারে স্টেট যদি তুমি ক্লিয়ার করো, তারপরে তুমি পারবে বিপিএসসি ফাইনাল এক্সামে বসতে। তখন যদি বলো যে ফাইনাল এক্সামের সিলেবাস কি, তখন আমি বলবো গোটা নেটের সিলেবাসকে পড়ে ফেলো। সাইডে আরো পড়তে হবে সাইকোলজি, না সরি সাইকোলজি না, ধর্ম, ধর্ম ফিলোসফি, যেটা আমাদের রিলিজিয়ান ফিলোসফিটা পড়তে হবে। ইন্ডিয়ান ওয়েস্টার্ন এই দুটো থেকে কোশ্চেন হয় নাকি একদম গড়ে সব কোশ্চেন সব জায়গা থেকে টাচ করে? ইন্ডিয়ান ওয়েস্টার্ন থেকে একটু বেশি হয় কোশ্চেন, আর সাথে লজিক থেকেও কোশ্চেন আছে। সব জায়গা থেকে টাচ করে, এটা কিন্তু সত্যি, সব জায়গা থেকে টাচ করে, তবে ইন্ডিয়ান ওয়েস্টার্ন থেকে একটু কোশ্চেনটা একটু বেশি হয়। কিন্তু কোনো পার্ট নাই না যেটা ছাড়া মানে ছেড়ে দেয়, কোশ্চেন আসে না, আমি তো দেখিনি। কোশ্চেন কি ম্যাম খুব ডেপথ লেভেল থেকে হয় না মোটামুটি বেসিক জায়গা থেকেই হয়? মোটামুটি বেসিক জায়গা থেকে হয়ে যাবে, যে নেট পাস করেছে সে পেরে যাবে। তোমরা এই স্টেটটা পাস করো না, এই স্টেটটা নর্মাল। তুমি এখন মানে কোন পজিশনে আছো, মানে এমএ পাস করে ফেলেছো? হ্যাঁ ম্যাম, এমএ হয়ে গেছে, বিএড এমএ হয়ে বিএড গেছে। হয়ে গেছে? আচ্ছা সরি, আমার কোশ্চেনটা করাই ভুল হয়েছে, যেহেতু স্টেট দিবে মানে এমএ বিএড তো হয়ে গেছে। তো এখন স্টেটটা, ম্যাম স্কলার, হ্যাঁ বলো। পিএইচডি স্কলার। ও, তো তাহলে তো নেটটাও হয়ে গেছে না? নেটটা অল্পের জন্য হয়নি, তবে আচ্ছা, তা মানে স্টেটের পরে প্রিপারেশন ভালো আছে। তো ঠিক আছে, যেহেতু যে নেটের জন্য মোটামুটি প্রিপারেশন ভালো আছে, স্টেটটা অনেক সহজ কোশ্চেন আছে, ইজিলি বেরিয়ে যাবে। তো তোমাদের জন্য না এই টিচিং অ্যাপটিটিউডটা একটু ক্লাস নিয়ে নিতে হবে। উপরে উপরেই কোশ্চেন আছে, স্টেটটা কিন্তু সহজে কোশ্চেন আছে। তবে আমি একটা কথা বলবো, আমরা যেগুলো কি করি, মানে মিডিলে যে পড়াশোনা শুরু করে দিই, কিন্তু এখানে একটা জিনিস আমি প্যাটার্ন দেখলাম, মানে একদম স্টার্টিং পয়েন্ট থেকে, যেমন আমি এখন যে এই পিডিএফটা পড়াচ্ছি, এই পিডিএফটা থেকে 2, 3, 4টা কোশ্চেন এসেছিল কিন্তু, কারণ এরা একদম শুরু থেকে মানে কোশ্চেনটা দেখবে প্রচুর কঠিন হলে আনসার দেওয়া যায় না, আর প্রচুর সহজ হলেও কিন্তু আনসার দেওয়া যায় না। তো এখানে আমি দেখেছি কিছু কিছু কোশ্চেন এত সহজ, মানে এত নর্মাল, মানে স্টার্টিং পয়েন্ট থেকে কোশ্চেন করেছে, যেই স্টার্টিং পয়েন্টগুলো আমরা স্কিপ করে যাই, এটা করা যাবে না। সিজিপিটা ম্যাম ওই যে আশিস স্যার আছেন, হুম হিন্দি ভার্সনে এবং ইংলিশ ভার্সনে করান, হুম ওনার ক্লাস ভালোই হচ্ছে। আশিস কোথাকারের?
আমি জানি না, হতে পারে যেখানে যার যেখানে সুবিধা হবে ক্লাস করবে। মেন কথা হলো নিজেকে একটা জায়গায় মানে দাঁড় করাতে হবে, নিজে জব করতে হবে, এটা হলো টার্গেট। এবারে যার যেখানটা ভালো লাগবে, ধরো আমি 10টা ক্লাস করলাম, আমি আমার একটা মানুষ ধরো যে দাঁতের ডাক্তার, সে হার্টের ডাক্তার হতে পারে না, ঠিক আছে, একসঙ্গে 100% প্রত্যেকটা জায়গা তার ক্লিয়ার নলেজ না থাকতে পারে, ঠিক আছে। আমি একটা জায়গায় এক্সপার্ট, সেই জায়গাটা আমার যেখানটা ভালো লাগবে তুমি আমার ওখানটা ক্লাস করে নিলে, অন্য স্যারের যেখানে ওখানটা ভালো লাগবে ওখানটা ক্লাস করে নেবে। অবশ্যই। হুম, মেন কথা টার্গেট এখন নিজেকে একটা জায়গায় পৌঁছাতে হবে, যেখান থেকে হবে সেখান থেকে, কোথাও টাকা দিয়ে করতে হবে, কোথাও টাকা না দিয়ে করতে হবে। তুমি কোথায় আমি পিএইচডি করছো? আমি করছি মাধেপুরা ইউনিভার্সিটি। কোথায়? মাধেপুরা, মাধবপুরা, ওটা কোন স্টেটে? বিহার। বিহার, আচ্ছা মাধবপুরা, আমি ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম। মানে কত পিএইচডি কতটা কাজ হয়েছে, রানিং না মানে অনেক আগেই না স্টার্টিং? হ্যাঁ, স্টার্টিং এর দিকে কোর্স ওয়ার্কের এক্সাম হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তা ভালো জিনিস, কন্টিনিউ করো, পিএইচডির সাথে সাথে যদি হয়ে যায় তো ভালো হবে। এই স্টেটটা হয়ে যাবে, এই স্টেট মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে সবারই, আমার যেটা বিশ্বাস, যারা মোটামুটি বেসিক নলেজটা রয়েছে সাবজেক্টের আর টিচিং অ্যাপটিটিউডের, স্টেট হয়ে যাবে। তবে একটা জিনিস এখানে একটা দেখলাম, যারা চাকরি পেয়ে গেছে তাদেরকেও চাকরি থেকে বের করে দিতে পারে। যেমন ধরো আমরা আদার স্টেট ধরো আমি মেয়ে, কিন্তু এখানে মেয়েদের জন্য ছাড় ছিল না, স্পেশাল একটা কত পার্সেন্ট যেন রিজার্ভেশন ছিল। ছিল। হ্যাঁ, তো ওই কত পার্সেন্ট ছিল আমি দেখিনি, কারণ আমি জেনারেল হিসাবে মেন্টালিটি নিয়েছিলাম, জেনারেলে আমাকে ক্লিয়ার করতে হবে। ছিল না ম্যাম? হুম, তো ওটা ছিল না, অনেকে ভুল করে আদার স্টেট গুলোকে মেয়ের দলে নিয়ে নিয়েছিল, ঠিক আছে, এদের এখানে। তো যাদেরকে ভুল করে হয়ে গেছে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করবে, বা এখানে মানে এখানেরও যাদের জেনারেল গুলো হয়ে গেছে তাদেরকে বরখাস্ত করবে। আপনি কোন জায়গায় পোস্টিং যাই, ওখানে কি ওইরকম হয় না, ওরা নিজের থেকে দিয়ে দেয়? না, প্রথমে ডিস্ট্রিক্ট চুজ করতে দেয় ওরা, ডিস্ট্রিক্ট চুজ করতে দেয়, কিন্তু তোমার স্কুল চুজ করতে দেয় না। যেমন আমি 3টে ডিস্ট্রিক্ট চুজ করেছিলাম, যাদের প্রথমের দিকে র্যাঙ্ক হবে তারা প্রথম ডিস্ট্রিক্টই পেয়ে যাবে। আমার যেমন 1 নাম্বার চয়েস ছিল, আমি 1 নাম্বারই পেয়ে গেছি। অনেকের আবার 3টে ডিস্ট্রিক্ট চুজের মধ্যেও পায় না, ওটা অনেক দূরে দিয়ে দেয়, কিন্তু স্কুলটা ওরা র্যান্ডমাইজ দেবে।